ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাংলা ব্যাকরণের বেশ কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশ, যে অংশগুলো তোমাদের কারক বিভক্তি এবং সমাস এই সমস্ত পরিবর্তন করতে তো হয়েই থাকে। তো এই ব্যাকরণের এই অংশগুলি তো রয়েছে, তোমাদের কাকে বলে এবং উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো এবং অবশ্যই বুঝতে পারবে আশা রাখছি। দেখো, প্রথমে যে টপিকগুলো না জানলে নয়, মানে যারা ভীষণভাবে বাংলা ব্যাকরণে দুর্বল, যারা জানে না, যারা এবছর মাধ্যমিক দেবে তাদের কাছে তো বটেই, তাহলে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের এই সমস্ত জানা প্রয়োজন। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে আছে ধাতু। ধাতু মিন কাকে বলে? না, ধাতু সাধারণত আমরা এমনি ধাতব পদার্থের নাম শুনেছি, তো এক্ষেত্রে ধাতু কাকে বলে? দেখো, ধাতু জানার আগে আমার জানতে হবে ক্রিয়াপদ কাকে বলে। না, ধাতু জানার আগে ক্রিয়াপদ মিন মানে যে পদের দ্বারা কি বোঝাবে? না, কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে আমরা কি বলবো? ক্রিয়াপদ, তাই তো? এই কাজ করা বা ক্রিয়াপদকে আমরা যে ন্যূনতম অংশে ভাঙি সেটাকে আমরা বলবো ধাতু। যেমন ধরো, আমি বই পড়ছি, এই যে পড়ছি, এটা একটা কি ক্রিয়াপদ, মানে একটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এই যে খাচ্ছি, ঘুমাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু এই পড়া, এই শব্দটা মূল শব্দ কি? পড়ছি থেকে মূল শব্দ হচ্ছে পড়া, তার সঙ্গে ছি যোগ হয়ে পড়ছি হয়েছে, তাই তো? মানে পর ধাতু। তাহলে কি বলবো? না, ধাতু কাকে বলবো? না, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ, মানে যেটাকে ভাঙা যায় না, সেটাকে আমরা বলবো ধাতু। যেমন পড়, খেল, যা, ঘুম, এই যে এই সমস্ত, মানে হসন্ত সাধারণত ধাতুকে প্রকাশ করা হয় হসন চিহ্ন দিয়ে, এবং ধাতুর চিহ্ন আলাদা আছে, সেগুলোকে আমরা বলবো ধাতু। তাহলে ধাতু আমরা কি বললাম? না, মূল একটা অবিভাজ্য অংশ। মূল একটা কি অবিভাজ্য অংশ, মানে যেটাকে ভাঙা যায় না। যেটাকে কি করা যাবে না? ভাঙা যাবে না, তাই তো? যেটাকে ভাঙা যাবে না। এবং এই অংশটা কি বললাম? না, কি চিহ্ন দিয়ে ধাতুকে প্রকাশ পূর্ণ হয়? না, যেমন পড় হয় শূন্য পড়, চল হয় শূন্য চল হসন চল, দৈকার ক্ষয় হসন দেখ। তাহলে এগুলোকে আমরা বলবো ধাতু। বোঝা গেল? এবং এই ধাতুগুলোর সঙ্গে বিভিন্ন ক্রিয়াপদের আকার যোগ করে আমরা ক্রিয়াপদ তৈরি করি। নেক্সট আছে, দেখো, বিভক্তি কাকে বলে? নেক্সট বিভক্তি। বিভক্তি কাকে বলে? না, বিভক্তি জানার আগে বন্ধুরা শব্দ জানতে হবে। শব্দ কি? দেখো, একটা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, একটা অর্থ গ্রহণ করে, তখন তাকে বলা হচ্ছে শব্দ। এরপর এই শব্দের সঙ্গে যা যোগ থাকে, মানে মূল শব্দের সঙ্গে আমরা যেটা যোগ থাকে সেটাকে বলবো আমরা বিভক্তি। যেমন ধরো আমরা বললাম গাছ, এই গাছ যদি মূল শব্দ হয়, এর সঙ্গে যদি গাছে কখনো হয় বলি আমরা কোনো কথাতে বা কোনো বাক্যে ব্যবহৃত করি, আবার কোনো জায়গায় গাছের বলি, যেমন আমরা বলি গাছের থেকে আমরা অক্সিজেন পাই, আবার কেউ বলি গাছ থেকে আমরা অক্সিজেন পাই। দুটো বাক্য যেভাবে যেমন ব্যবহৃত হয়, তাহলে কোনো জায়গায় এ ব্যবহৃত হচ্ছে, কোনো জায়গায় এর ব্যবহৃত হচ্ছে, কোনো জায়গায় ওকার, একার, আকার, এই যে বাড়তি যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? বিভক্তি। তাহলে বিভক্তি কাকে বলবো? না, মূল শব্দের সঙ্গে যা কিছু আমরা যোগ করে থাকি সেটাকে আমরা বিভক্তি বলে থাকি। তাহলে বিভক্তির সংজ্ঞায় তোমরা কি বলবে? না, মূল শব্দ। এখানে আমরা অংশটা যেটা পেলাম সেটা কি পেলাম? না, মূল শব্দ, তার সঙ্গে কি যোগ থাকবে? না, কোনো কি আকার হতে পারে, কোনো একার হতে পারে, তাই তো? কোনো এর হতে পারে, এর ও এর ইত্যাদি অংশগুলো যদি যোগ থাকে তখন তাকে আমরা বলবো বিভক্তি। তারপর তে, অন্ত্যস্ত, এগুলো সবই যোগ থাকে, এগুলোকে আমরা কি বলবো? না, বিভক্তি। তাহলে মূল শব্দের সঙ্গে আমরা যে অংশগুলো যোগ থাকি, এইগুলো যদি থাকে তাহলে বিভক্তি। এই বিভক্তিটা অবশ্যই কারো বিভক্তিতে নির্ণয় আছে, তো আমি এর আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছি সে নিয়ে। এরপরে আসছি উপসর্গ কাকে বলে। না, উপসর্গ কি? উপসর্গ মানে মূল শব্দ, যে একটা কিছু শব্দ আছে সেই শব্দের সঙ্গে এমন কিছু যোগ থাকে যে শব্দের অর্থটাও কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায়। যেমন ধরো দেশ, এখানে একটা শব্দ আর উপসর্গ কি ব্যবহৃত হচ্ছে সেটা দেখো। যেমন কি বললাম, দেশ, দেশ এটা মূল শব্দ, এই দেশটার সঙ্গে একটা আমি উপসর্গ যোগ করেছি বয়রসি বি, দেশ।
যার অর্থটাও কি হচ্ছে অন্য বোঝাচ্ছে, তাই তো? তাহলে উপশব্দে শব্দ থেকে অন্য এমন কিছু যোগ বোঝাবে যেটা একটা নতুন শব্দ বোঝায়, সেটাকে আমরা উপসর্গ। যেমন যদি ধরা হয় বেশ, বেশ থেকে কি হচ্ছে আ যোগ করলে কি হয় আবেশ। আবার নিবেশ যদি ধরা হয় নিবেশ, এই নিবেশের সঙ্গে যদি উপযোগ করে দিই তাহলে কি হয় না উপনিবেশ। এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোর সঙ্গে তাহলে উপসর্গ কাকে বলবো না মূল শব্দের সঙ্গে এমন কিছু যোগ করা হয় যেগুলো যোগ করলে শব্দটার অর্থ অন্য একটা মানে বোঝায়, সেটাকে আমরা বলবো উপসর্গ। যেমন বি, আ, উপ, আ, পতি এবং পতি, এরকম অনেক ধরনের আরো অনেক উপসর্গ আছে, সেগুলোকে আমরা বলবো উপসর্গ। তো এরপর আসছি অনুসর্গ। অনুসর্গ কি না উপসর্গ যেমন দেখো শব্দের আগে বসেছে, অনুসর্গ অবশ্যই অনু মানেই পড়ে। তাহলে আমরা কি বলবো অনুসর্গ কাকে বলে না যে শব্দ বা শব্দাংশ অনু শব্দের পরে বসবে, মানে একটা বাক্য যখন আমরা ব্যবহৃত করব এই অনুসর্গটা ব্যবহৃত হবে কখন না শব্দের পরে। এটা যেমন আগে ব্যবহৃত হচ্ছিল এটা সেরকম পরে হবে। যেমন আমরা বলি, আমরা এর আগের বাক্যটা বললাম কি যে আমরা গাছের থেকে অক্সিজেন পাই, এই যে গাছের থেকে মানে থেকেটা ব্যবহৃত হচ্ছে, এই থেকেটাকে আমরা কি বলবো অনুসর্গ। আবার কোনো জায়গায় বলি যে হইতে, যেমন বাড়ি হইতে ছেলেটি বেরিয়ে গেল, তাহলে এই যে হইতে থেকে দ্বারা লাঠি দিয়ে সাপটিকে মারালো, এই যে দ্বারা দিয়া কর্তৃক জন্য এই যে অংশগুলো ব্যবহৃত হয় এগুলোকে আমরা বলবো অনুসর্গ। মানে শব্দাংশের পরে ব্যবহৃত হয় বাক্যটাকে একটা সমৃদ্ধ করছে বা যোগসূত্র স্থাপন করছে, এটাকে আমরা কি বলবো অনুসর্গ। এগুলো কারো বিভক্তিতে তো অবশ্যই আছে, তো সংজ্ঞা হিসেবে আমি ডিটেলস আলোচনা করে দিলাম। যারা মাধ্যমিক দেবে তাদের কাছে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং কারণ এগুলো সংজ্ঞা হিসেবে আসতেও পারে এবং তোমাদের উদাহরণ তো অবশ্যই দিতে হবে, তাই খুঁটিনাটি পড়ে থাকাটা অবশ্যই দরকার। এবার দেখো উপসর্গ এবং অনুসর্গ এর মধ্যে একটা পার্থক্য আমি তোমাদের বলে দিচ্ছি যদি আসে বাই চান্স। উপসর্গ যেমন আমরা দেখলাম যে শব্দের আগে যোগ হবে, আর অনুসর্গ আমরা দেখলাম কি না শব্দের পরে যোগ হবে। এটা হচ্ছে একটা মূল পার্থক্য। তো আজকে বাংলা ব্যাকরণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থেকো, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি আগামী পর্বের দিনগুলিতেও আপনারা পাশে